তো এই রাস্তা চলে যাচ্ছি আমরা এবার ডানকুনির দিকে। এই হচ্ছে রাস্তার অবস্থা, ডানকুনি হাইওয়ে বলতে পারো। এটা টোলের রাস্তা, খুব সুন্দর রাস্তা। এরিয়াটা আমি ঠিক জানি না, এটা ঠিক বিষ্ণুপুর জঙ্গলের এরিয়াটাই হবে, অবশ্যই ওই এরিয়াটাই হবে। তার কথায় বিশ্বাস করে, এবার দেখা যাক কি হয়। আমি জানি না বাবা ঠিক রাস্তা বলেছি কিনা। তাহলে তো দেখতে হবে, রাস্তাটা বেশ খতরনাক রাস্তা আছে। সো গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে তোমার 9:30। এখন আমরা বেরোচ্ছি জয়পুরের উদ্দেশ্যে, বাবা, মা, আমি আর জেঠু মিলে। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে। তো ওইখানে আমাদের গাড়ি রেডি, আমরা গাড়ি করে যাব, আমরা 4 জন। আর আপাতত আমরা এখন বেরোচ্ছি। এখানে আমার লাগেজ প্যাক হয়ে গেছে, এখানে গাড়ির চাবি আছে আর কিছু জিনিসপত্র আছে, যাই হোক ওটাকে তোমরা ইগনোর করো। তো এই যাচ্ছি, সামনে চিনার পার্ক মোড়। তো আপাতত রাস্তার অবস্থা ঠিকঠাকই আছে, ওয়েদারও ঠিকঠাক। আর এই আপাতত অবস্থা, আমরা ডানকুনি হয়ে যাব আরামবাগের রাস্তা ধরে। দেখা যাক কি হয় সামনে। চলো আস্তে আস্তে তোমাদের রোডের পরিস্থিতি দেখা। চলো। এই জায়গাটা সব সময় জ্যাম থাকবে, সব সময়। আমি যতবার আসি এয়ারপোর্টের এই জায়গাটা। তো আমরা আপাতত সামনে গিয়ে বাদিকে চলে যাব, আমরা দক্ষিণেশ্বরের রোডটা ধরবো। তো এই রাস্তা চলে যাচ্ছি আমরা এবার ডানকুনির দিকে, সেই ব্রিজ যার ডান দিকে যাওয়ার সময় পড়বে দক্ষিণেশ্বর কালী মন্দির। খুব সুন্দর একটা ভিউ আসবে এখান থেকে। আর ঠিক এই যে তার ডান দিকে থাকবে দক্ষিণেশ্বর মন্দির। হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ওই ডান দিকে আছে, আর এই চলে যাচ্ছি আমরা গন্তব্যের দিকে। চলো যাওয়া যাক আপাতত। এই হচ্ছে রাস্তার অবস্থা, ডানকুনি হাইওয়ে বলতে পারো। এটা টোলের রাস্তা, খুব সুন্দর রাস্তা। তো 3টে লেন আছে সুন্দরভাবে। আমি লেনটা দিয়ে 80-90-তে ক্রুজ করছি। রাইট সাইডের লেনটা হচ্ছে তোমার 100 আপ, লেফট সাইডের লেনটা হচ্ছে নর্মাল স্পিডের জন্য বিলো 60 to 60। সুন্দর রাস্তা, রোডের কন্ডিশন খুবই ভালো। যদি এইভাবে ক্রুজ করতে করতে যাও তোমরা খুব ভালোভাবে যেতে পারবে। জাস্ট রাইড সেফ অ্যান্ড বি সেফ। এবার ইচ্ছা আছে কিছুক্ষণ পরে গিয়ে ব্রেকফাস্ট করা, যেমনটা তোমাদেরকে বললাম। সামনে 10 থেকে 11টা কিলোমিটার পরে গিয়ে আমাকে বাঁদিকে ঢুকে যেতে হবে। বাঁদিকে সার্ভিস রোড যাওয়ার জন্য সামনে টোল ট্যাক্স আমরা দেখতে পাচ্ছি। আমাদের গন্তব্য দেওয়ার জন্য বাঁদিক আমাদেরটাকে ঢুকতে হবে। তো চলো, রাস্তার মজা তোমরা নিতে থাকো আর আমরা এগোতে থাকি। তো রাস্তা অনেকটা এইরকম, রাস্তাটা এইরকম অনেকটা। সামনে আমরা একটা টার্নিং ছিল বোড়া বাজার, ওখান থেকে আমরা বাঁদিক চলে আসলাম শিয়ালখানার দিকে। এইরকম একটা সুন্দর রাস্তা। যারা কলকাতায় থাকি তারা এইসব জায়গায় এসে গাড়ি বা বাইক চালাতে খুব সুন্দর লাগবে। এটা ভেতরের একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। সামনেই 9.5 থেকে 9 কিলোমিটারের মধ্যে এটা ডান দিক আছে, অযোধ্যা মোড় বা অযোধ্যা পাহাড়ের সামথিং এরকম একটা কিছু নাম। তোমাদেরকে ম্যাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এইখানে দেখো। তো এই হচ্ছে আমাদের ম্যাপ, আমরা এই ম্যাপটা ধরেই আপাতত আসছি। রাস্তা কন্ডিশন এখনও অবধি যথেষ্ট ভালো পেয়েছি, জ্যাম অতটা নেই, ওয়েদারও যথেষ্ট ঠিক আছে। কিন্তু আরেকটু ঠান্ডা থাকলে আমাদের ভালো লাগতো। 9.5 কিলোমিটার পরে আমরা যেই রোডটায় উঠেছি সেটার নাম হচ্ছে অযোধ্যা হিলকার রোড। আর রোডটার সিচুয়েশনটা ঠিক এই রকম। তো আমরা এখন জাস্ট খুঁজছি কোথায় আমরা ব্রেকফাস্টটা করব। এইরকম সিচুয়েশন। সামনে প্রায় পেছনে আমরা ওই আধ ঘন্টার মতন একটা বাজে জ্যামে ফেসে গেছিলাম। 15 মিনিট তোমার
রেলগেট ছিল আর 15 মিনিট এদিক ওদিক করে। তো এখন যাচ্ছি সেইভাবে, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। খাবার কচুরি আর আলুর তরকারি, এই হচ্ছে দোকান। এই জায়গাটার নাম কি? হ্যাঁ আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে হাজরা মোড়। এই হচ্ছে খাবার, সেসব দিক পেয়েছি, এবার খাবো আপাতত। চলো খাওয়া যাবে। তো সামনে আমাদেরকে বলেছিল বাঁ দিকে নিতে, ব্রিজ না উঠে, তো আমরা বাঁ দিক নিলাম। তো আমাদের এরম একটা রাস্তাতে ওঠালো, যেটা সামনে আমাদের পড়বে মায়াপুর, মানে অবশ্যই কৃষ্ণনগর মায়াপুর নয়, এটা অন্য একটা মায়াপুর। ঠিক আছে, যাই হোক, এখানে একটা বাম্পার ছিল, তো বাম্পারগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। নতুন করছে কালো বাম্পার। এরকম রাস্তা, ভালো রাস্তা। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসলাম আমরা, রাস্তাটা জাস্ট অমায়িক সুন্দর, এতটাই সুন্দর যে রাস্তার মাঝে মাঝে ক্ষত হয়ে গেছে। আমরা যেমন ব্যান্ডেড করি, সেরকম রাস্তার মধ্যে আমাদের ইটের একটা ব্যান্ডেড করে দিয়েছিল। যত সম্ভব এটা টোল রোড, হ্যাঁ সামনে লেখা আছে টোল গেট অ্যাহেড, তাই জন্যই হয়তো এত সুন্দর একটা রাস্তা। এতক্ষণ ধরে যে রাস্তা আসলাম আমরা, খুব বেশি হলে বাড়ি থেকে ওই 60 কিলোমিটার ট্রাভেল করেছি, আমাদের লেগেছে 2 ঘন্টা। যথেষ্ট স্টাফি একটা, ক্লামজি একটা এরিয়া ছিল, তাই জন্য এতক্ষণ লেগেছে। এই হচ্ছে রোডের কন্ডিশন আপাতত। আর ঘড়িতে এখন বাজে 1:30, আর আমাদের ডিস্টেন্স কভার করতে হবে এখনও 33 মতন, 27 কিলোমিটার। তো আপাতত আমরা কতুলপুর বাঁকুড়া থেকে ঠিক বাঁ দিকে নিয়ে নিলাম। তারপরে আমরা বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে থেকে 30 কিলোমিটার দূরে ছিলাম, আর এখন আছি 26-27 কিলোমিটার মতো। ওই কতুলপুর থেকে বাঁ দিক নেওয়ার পর তোমাদেরকে যেরকম রাস্তা যাচ্ছে সেরকম রাস্তা তোমাদেরকে 26 কিলোমিটার যেতে হবে। তারপর একটা হাতের বাঁ দিকে একটা টার্ন আসবে, বাঁ দিকে লেফট টার্ন, তো লেফট টার্নটা দিতে হবে। রাস্তা ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মাঝে মাঝে একটু গাড় আছে, স্মুথও নয়। কিন্তু আসার সময় তোমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কিছু স্পিড ব্রেকার আছে, যেটা বোঝায় একদমই যাচ্ছে না, মাঝে মাঝে হাট করে চলে যাচ্ছে, আর বেশ বড় বড় স্পিড ব্রেকার। তো একটু ফলো করে, যেমন আমি একবার বলো তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা একটু ফলো করে চালিও। বাদ বাকি ঠিক আছে, রাস্তা খুব একটা অসুবিধা হবে না, এক্সেপ্ট কিছু কিছু জায়গায় খুবই খারাপ আছে, আবার কিছু কিছু জায়গায় ওই স্পিড ব্রেকার, এছাড়া সেরকম কোনো প্রবলেম নেই। আপাতত গাড়ি 60-70-তে চলছে, এই অবস্থা। আমার এস্টিমেশন 2:15-র মধ্যে আমরা ঢুকবো, তো দেখা যাক কি হয়। এই হচ্ছে সেই জায়গাটা, খুবই সুন্দর, অনেকটা তোমার মনে হবে সেই নর্থ বেঙ্গলের বেঙ্গল সাফারির রাস্তার দিকে, ঠিক সেবকের মন্দিরটা যেতে যেখানে লাগে ওই রাস্তাটার মতন লাগছে অনেকটা। খুব সুন্দর একটা সিনারি আসছে, আর এইরকম একটা রাস্তা মারাত্মক লাগছে। এই ভিউটার জন্যই আর কি এইখানে আসা। এরকম একটা জায়গা, ঠিক আছে, জাস্ট জঙ্গলটা এইরকম চারিদিকটা, ঠিক আছে, এখানে সবাই ছবি তুলতে আমরা একটু দাঁড়িয়েছি। আর এইরকম একটা ঘন জঙ্গলে বাইক বা গাড়ি চালাতে জাস্ট খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে এরিয়াটা আমি ঠিক জানি না, এটা ঠিক বিষ্ণুপুর জঙ্গলের এরিয়াটাই হবে, অবশ্যই ওই এরিয়াটাই হবে। তো ওই এরিয়াতে এখন আছি, আর ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখন আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি, খুবই সুন্দর লাগছে। যারা যারা আসোনি অবশ্যই আসো, অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। যারা আর কি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, যারা একটু এরকম জঙ্গল ফঙ্গল যেতে ভালো লাগে, তারা অবশ্যই এসো। আর যারা ঘুরতে ভালোবাসো, বেসিক্যালি যারা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই আসো, তাদের অবশ্যই ভালো লাগবে। রাস্তাটা অনেকটা এইরকম,
মানে এইখানে তুমি যদি মানে আসার জায়গা অদ্ভুত একটা রাস্তা। কোনটা দিক থেকে গাড়ি আসলে তো মুশকিল হয়ে যাবে। অবশ্যই তোমরা বাবা যেটা বলছো শুনতে পাচ্ছ, কমেন্ট করে জানাও কোন দিক থেকে তোমাদের কি মনে হয়। ওটা পেছনে বাবা, মেন রোডে। যাই হোক, তো আমাকে বলেছিল হোটেলের মালিক যে বলেছিল যে গাড়ি তো ঢুকে যাবে, তো ঢুকিয়ে তো দিয়েছি তার কথায় বিশ্বাস করে। এবার দেখা যাক কি হয়। এবার আমি জানি না বাবা ঠিক রাস্তা বলেছে কিনা। গুগল যা দেখাচ্ছে তাহলে তো দেখতে হবে। রাস্তাটা বেশ খতরনাক রাস্তা আছে, মারাত্মক রাস্তা আছে। এই সব জায়গায় চালিয়ে নিলে নর্থ বেঙ্গলে চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। আলাদাই রাস্তা, আলাদাই কেউ নাই যে জিজ্ঞেস করে। আলাদাই রাস্তা বস। আস্তে 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 এত জোরে কিছু নাই। না ঢুকবে না গাড়ি, অতটা সহজ নয়। কিন্তু মাঝে মাঝে কি হয়েছে, এরকম খাবলা হয়ে গেছে কেন? গরুর কিছু হবে না, দাঁড়াও দিদিটাকে জিজ্ঞেস করি। সো এই হচ্ছে এন্ট্রি আমাদের আজকের স্টের। আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এসছি আমরা এই রাস্তা দিয়ে। এই রাস্তা আমি এখনও ট্রাই করিনি, বাট আমি এই রাস্তা দিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে যখন আসছিলাম রাস্তাটা তোমাদেরকে কতটা দেখাতে পেরেছি আমি বুঝতে পারিনি, বাট টু বি অনেস্ট রাস্তাটা ইজ ভেরি মাচ অ্যাডভেঞ্চারাস। যারা এরকম একটু জিপসি গাড়ির বা একটু বড় গাড়ি নিয়ে আসছো, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো, আমি বলতে চাই যে তাদের জন্য জাস্ট অমাইক লাগবে। এটা মিনি নর্থ বেঙ্গল টাইপের লাগবে, ঠিক আছে, বা নর্থ বেঙ্গল লাইট টাইপের লাগবে, ঠিক আছে। আর যারা বাইক নিয়ে আসছো, একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে জাস্ট স্যাডলিং করে যাও বস 20-30 স্পিডে, জাস্ট অমাইক, জাস্ট অসাম ম্যান, অসাম। তো যাই হোক, তো আজকের এইরকম একটা আমাদের স্টে আছে। এদিকে টেন্টগুলো আছে, এখানে ধরে নাও 1, 2, 3, 4, 5, 6টা টেন্ট আছে। আর আমাদের এটা সুইস টেন্ট আছে আজকের, আমাদের এই সুইস টেন্টটা আছে। আর ওদিকে আমাদের এটা মাড হাউস আছে। তো সুইস টেন্টটা তোমাদের দেখাচ্ছি। সুইস টেন্টটা হচ্ছে এইরকম টাইপের। এখানে একটা বেড আছে, এখানে ডাবল বেড, এখানে আর একটা বেড আছে, প্লাস সুইস টেন্টে এসিও আছে। আর বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাথরুমটা অনেকটা হচ্ছে এইরকম টাইপের, এইরকম হচ্ছে বাথরুমটা। যথেষ্ট বড় একটা বাথরুম, ঠিক আছে, যথেষ্ট একটা বড় বাথরুম। আর এইরকম এখানেও আরেকটা বেড দেওয়া আছে, এখানেও ডাবল বেড আছে। এখানে এরকম একটা মিরর আছে, এখানেও একটা মিরর আছে। এখানে মিররে মিরর, শুধু মিরর আর মিরর, ঠিক আছে। আর এইখানের বাথরুমটা অনেকটা এরম টাইপের। যাই হোক, তো আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। এবার আমি লাঞ্চ করব। আমি জাস্ট এখানকার আরও কিছু সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরতে চাই। এইখানে জাস্ট দেখো কত পুচুজ আর হেয়ার। পুচুজ কাম, আমাকে পাত্তা দিচ্ছে না ভাই। পুচু কাম, আমাকে পাত্তা দাও একটু। পুচু, পুচুস, পুচু ভাই কি মিষ্টি দেখতে এরা, কি মিষ্টি দেখতে ভাই। পুচু, এই হচ্ছে খাবার। খাবারে আছে ভেজ আজকে, তো এখানে ভেজে আছে আলু পোস্ত, ডাল, ভাত, পনির আর ডাল, কল্লা ভাজা, উচ্ছে ভাজা। আর আমার আছে ভাত, আলু পোস্ত, মাছ, ডাল, স্যালাড আর একটা কুমড়োর তরকারি আছে আপাতত ওইখানে। তো ওটা আমি খাবো না, আমি জাস্ট এটাই খাবো। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম বেসিক্যালি। আমি অফিস থেকে এসে ডিরেক্ট গাড়ি ফাড়ি চালিয়ে আসলাম, তাই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই আমি একটু আগেই ওই 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। আর জায়গাটা, সন্ধ্যাবেলাটা এইরকম লাগে দেখতে, দেখো জাস্ট কি সুন্দর, কি সুন্দর লাগে। ওখানে ওই এরিয়াটা ডাইনিং এরিয়া বলতে পারো, ওখানে সবাই খায় দায় মজা ফজা করে। এখানে আমাদের মাড হাউসটা, আর এখানে আমাদের টেন্টটা।
তো আজকে আমরা এইখানেই থাকবো, এটাতেই থাকবো। তো এইরকম হচ্ছে এরিয়াটা। তো চলো এখন আমরা ডিনার করব। ডিনারটা আর দেখাচ্ছি না, রাতে রুটি আর চিকেন আছে, খুব বেসিক একটা ফুড আইটেম। তো আজকে এখান থেকেই আমি বন্ধ করছি আজকের দিনটা। চলো টাটা, গুড নাইট। সো গুড মর্নিং। তো সকাল সকাল চা চলে এসছে এই যে, আর এখানে আমি একটু ডেটা ট্রান্সফার করছিলাম আমার ল্যাপটপে। আমি উঠে গেছি আজকে 5টার সময়, মানে চরম ঠান্ডা এখানে, চরম ঠান্ডা। যারা যারা আসবে তারা কিন্তু ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসবে। আর টেন্টে থাকার যা মানে ফিলিং চরম। ঠিক ডান দিক থেকে বিশাল শিয়ালের ডাক, বিশাল, ঠিক আছে। আর মানে ঠান্ডা তো ভালোই আছে, অন্য কিছু না, ভয়ের কিছু নেই, পোকামাকড় কিচ্ছু না। এই দাদা আরো কিছু করছে আই গেস। দাদা এখানে কিছু করছো, কি করছো? আছে 10 জন। আচ্ছা 10 জন, 12 জন আছে। আচ্ছা 12 জন। আর ওদের 2 দিন কারি আছে। আচ্ছা 2 দিন কার আছে। পরশু যারা আসবে ওদেরও 2 দিন কার আছে। ও পরশু দিন 8 জন আছে, ওদের 2 দিন। তো তোমরা এখানে যে মানে এই যে বুকিংটা হয়, এটা কটা মিল দাও তোমরা? 4টে? আমরা হ্যাঁ হ্যাঁ, এই তো দুপুর, হ্যাঁ দুপুরে আর রাত্রে আর বিকেলে একটা স্ন্যাক্সের আয়োজন থাকে। আর ব্রেকফাস্ট তো পরের দিন নাকি? আচ্ছা আচ্ছা, এইটা আমাদের আজকে ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল, একদম খুব সুন্দর করে। তো চলো, ডিম সিদ্ধ আছে সাথে, দাদা বললো। তো চলো, এই লুচি আর ছোলার ডাল। খুব সুন্দর, ঘরোয়া টাইপের খাবার, খুব রিচ না, খুব তেলও নেই, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। গাড়ি রেডি করে নিয়েছি আপাতত এখানে, ওখানে মা রেডি, গল্প করছে একটু। তো এখন 8:30 পেরিয়ে গেছে, উইদিন 10 মিনিটস আমাদেরকে বেরোতে হবে। কারণ বিষ্ণুপুরের ওখানে আমাদেরকে যেমনটা বললাম যে 10-12টা স্পট আছে যেটা আমরা এক্সপ্লোর করবো আজকে। আর তারপরে ওখান থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট। আমাদের ম্যাপে দেখাচ্ছে 151 কিলোমিটার, যেটা আমাদেরকে কভার করতে লাগবে 3 hours 50 minutes। আমাদের ধারণা আরেকটু বেশি লাগবে, 4 ঘন্টা, 4.25 ঘন্টা মতন লাগবে। তো দেখা যাক কিভাবে কি করা যায়। রাস্তার অনেকটা এইরকম রাস্তা। বিষ্ণুপুর সাইডে লেখা আছে 5 কিলোমিটার, এখান থেকে বিষ্ণুপুর হচ্ছে 5 কিলোমিটার। আমরা এখন বিষ্ণুপুরেই যাচ্ছি। রাস্তাটা মারাত্মক রাস্তা, এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে হেভি লাগে। যাই হোক, সামনে একটা ভূতুরের স্টেশন আছে, যাই না ভূত আছে বলে সবাই, ভূত আছে। চলো রাস্তাটা দিয়ে যাওয়া যাক। রাস্তাটা আবার এরকম চলে এসছে। হ্যাঁ, রাস্তাগুলো মারাত্মক, জাস্ট অসাধারণ। এরকম জঙ্গলের মাঝখানে একটা লাল মাটির রাস্তা। হালকা এবড়ো খেবড়ো আছে, চালিয়ে আলাদা মজা আছে। তো গাড়ি এখানে পার্ক করে দিলাম। এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দিরের পার্কিং, এই যে পুরো জায়গাটা। তো আমাদেরকে বললো এখানে পার্কিং করতে, পার্ক করলাম, ওখানে টোটো রেডি। তো আপাতত এখান থেকে আমরা যাব ওই স্পটগুলো ঘুরতে। তো প্রথমে আমরা যাব হচ্ছে মন্দিরটাই দেখার ইচ্ছা আছে, প্রথমে মন্দিরটা দেখে তারপরে বাকি স্পটগুলো আমরা ঘুরছি। চল। তো এই হচ্ছে একটা কামান, বিষ্ণুপুরের কামান। তো আমাদের রিন্টুদা বললো যে প্রত্যেক বছর অষ্টমীতে নাকি এখানকার একটা রীতি আছে যে আগেকার রাজাদের আমলে কিছু তাড়ানো হতো এইরকম কামান দিয়ে। তো এই হচ্ছে সেটার কামান। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। প্রথম স্পট ছিল ছিন্নমস্ত মন্দির। ছিন্নমস্ত মানে সেই কালী ঠাকুরের মাথাটা একটু আলাদা করে, মানে বডি থেকে আলাদা। চল ছবি তুলি। স্পট হয়ে গেছে, এবার আমাদের দাদা বলবে কোথায় যাবো এবার আমরা। রাসমঞ্চল যাবো। আচ্ছা, রাসমঞ্চলের হচ্ছে মিনিংটা হচ্ছে 108টা দরজা আছে। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণের অষ্টশত নাম, ওই অষ্টশত নামের পরিবর্তে ওই 108টা দরজা বা বাড়ি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রতিটা দরজাতে
কৃষ্ণের রূপকে মানে সাজানো হতো মল্ল রাজাদের আমলে। 108 রূপকে সাজানো হতো, আর সামনে গোপিনীরা থাকতেন। রাস পূর্ণিমার সময় রাসলীলা করা হতো, সেই জন্য এটাকে রাসমঞ্চর বলা হয়, বুঝেছেন? আচ্ছা, 16 শতাব্দীতে তৈরি, পিরামিড আকৃতি, দেশি মাগড়া পাথর দিয়ে আর পোড়ামাটি তৈরি। এইটার মূল সাজগম্বটা, মানে পুরো হিস্ট্রিটা তুমি বললে, তাই তো? হ্যাঁ, পুরো হিস্ট্রিটা এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট। হ্যাঁ, এটা 3 নম্বর স্পট। হ্যাঁ, ওটা এরপরে যাবো হচ্ছে মদন মোহন। আচ্ছা, হ্যাঁ, মদন মোহনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুপুরের জন্য, এই বিষ্ণুপুর মদন মোহনের জন্য বিষ্ণুপুর। আচ্ছা, আপনারা ওইখানে একটা দেখেছেন কি, একটা পটচিত্র আছে, ছবি। হ্যাঁ, যে কামানটা দেখলে, হ্যাঁ, ওই কামানটা অ্যাকচুয়াল স্বয়ং মদন মোহন নিজে মনুষ্য রূপে প্রহরী সে যে আবির্ভাব হয়ে ওই কামানটা দেখেছিলেন। আচ্ছা, মানে কামানটা দাগার উদ্দেশ্য হচ্ছে 1742 খ্রিস্টাব্দে আমাদের এখানে যখন পল্ল রাজা ছিলেন, হ্যাঁ, বর্গীয় আক্রমণ হয়। আচ্ছা, তো বর্গীয় আক্রমণের সময় রাজা খুব চিন্তায় মগ্ন হয়ে গেলেন, বুঝেছেন? চিন্তায় মগ্ন হওয়ার কারণ হচ্ছে ওনার প্রহরীর সংখ্যা হয়তো কম ছিল, হ্যাঁ, হ্যাঁ, আর বর্গীর সংখ্যা বেশি ছিল, এবং বর্গী দিকে পেরে ওঠা রাজা খুব চিন্তা করছে যে বর্গী দিকে পেরে উঠতে পারবো কি না, এইরকম মানে আমার প্রজাদের রক্তর গঙ্গা বয়ে যাবে। আচ্ছা, উনি এরকম অবস্থায় দোদুল্যমান ভাসছেন, উনি অন্তিম টাইম হয়ে গেছে। এখন উনি মদন মোহন স্বয়ং মানে মনুষ্যরূপে আবির্ভাব হলেন প্রহরী সেজে। রাজাকে প্রশ্ন করছেন, রাজা সাহেব আপনি যুদ্ধ করছেন নাই, আপনি তাহলে বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করছেন? রাজার কথাটা শুনে খুব গায়ে লাগলো। গায়ে লাগতে রাজা কী করলেন, যে আমি তো যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু আমি কামান যিনি দেখবেন সেই মুহূর্তে এই ম্যানকে আমি খুঁজে পাচ্ছি না। বলছে এই সামান্য ঘটনার জন্য আপনি বলে যুদ্ধটাকে আপনি এরকম করছেন? বলছে না, আমি যদি কামান দেখে দিই আপনি যুদ্ধ করতে প্রস্তুত? বলছে হ্যাঁ আমি প্রস্তুত। বলছে তাহলে আপনি প্রস্তুত ছিলেন, যুদ্ধ তৈরি দিয়ে উনি এবারে কামান বললো আমি দেখে দেবো। যে উনি একটা কথা বলে গেলেন যে আমি আপনার কামানটা দেখে দিতে পারি, আমার একটা শর্ত থাকবে। রাজা সেই মুহূর্তে বলছে যা শর্ত দেবে আমি মাথা পেতে মেনে নেবো, হ্যাঁ, কিন্তু যুদ্ধটা আগে হোক। বললো ঠিক আছে, যুদ্ধ হোক। যুদ্ধ জয় মানে কামান দিকে বৈকি দিকে তাড়িয়ে দিলেন, যুদ্ধ জয়লাভ করলেন। রাজা যথা সম্মানে রায় সিংহাসনে ফিরে এলেন। ফিরে আসার পরই এবারে সেই লোক হাজির হয়েছে রাজার সামনে, যে তাহলে আমার শর্তটা তো রাজা সাহেব এবারে মানতে হবে, আপনি যুদ্ধ জয়লাভ করলেন। বলছে কী শর্ত? বলছে ঠিক আছে, তোমার যা শর্ত আমি মাথা পেতে মেনে নেবো বলেছি, তোমার কি চাই বলো, মনি ধন দৌলত রত্ন জায়গা কোনো। বললে যা লাগবে তুমি সব, উনি ভাণ্ডার খুলে দিয়েছেন, ভাণ্ডারের মধ্যে সব নিয়ে নাও। তখন উনি বলছেন না, আমি আপনার কাছে মনি রত্ন এসব কিছু নিতে আসিনি, জায়গাও নিতে আসিনি। তখন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন যে হয়তো আমার রায় সিংহাসনটা যদি চেয়ে বসে, বুঝেছেন, একটা প্রহরী, তাহলে আমাকে দিতে বাধ্য। ওনার শর্তটা যেহেতু মাথা পেতে মেনে নিয়েছেন, তখন বলছে ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস দেবো, এই মুহূর্তে দেবো না, আমি কাল ভোরবেলায় আপনাকে এই রায় সিংহাসনটা দান করে দিয়ে আমি ভ্রমণে বেরিয়ে যাব। তখন উনি বলছে তা আবার হয় নাকি? আমি কি রায় সিংহাসনটা বসার জন্য আপনাকে আমি যুদ্ধ করালো? বলছে না, আমি সেটাও নেবো না। তখন উনি বললেন তাহলে কী চাই তুমি বলো। বলছে তাহলে রাজা সাহেব আমি বলি, আমার চাই হচ্ছে আমার ভক্ষণ লেগে মানে ক্ষুধার্ত লেগেছে, তো আমি ভক্ষণ করবো, তো এই মুহূর্তে করবো না, কার ভোরবেলায় স্নান করে এসে আমি করব। আমার 16 মণ দই চাই। বলে 16 মণ দই? রাজা বলে 16 মণ দই কী করবে? বলছে না, আমি ভক্ষণ করবো। রাজা তো এবারে খুব চিন্তায় বললেন, একটা লোক 16 মণ দই খেতে পারে? দিয়ে বললো ঠিক আছে, আমি আপনার মাথা বেঁধে নিলাম শর্তটা। রাজা সাহেব সারা রাত ধরে উনি দই রেডি করলেন 16 মণ। রেডি করে উনি ভোরে স্নানে যাবেন। এবার রাজাকে প্রশ্ন করলেন, রাজা সাহেব আমার খাবার রেডি, আমি স্নানে যাচ্ছি, আমি যখন স্নানে আসবো, স্নান করে আসবো, যেমন আমার কেউ ডাকে, আমি যথারীতি ভক্ষণ করতে আমি ঢুকে যাব বাড়ির মধ্যে। বললো ঠিক আছে। দিয়ে উনি স্নান করে এসে ভক্ষণে ঢুকে গেলেন। রাজা প্রহরী গার্ড দিয়ে দিলেন যাতে না কেউ ওনাকে ডিস্টার্ব করার জন্য, বুঝেছে। দিয়ে উনি কখন যে উনি ভক্ষণ করে অলৌকিক হয়ে গেছে উনি রাজা নিজেও জানে না, বুঝেছেন তো। দিয়ে এবারে যথা টাইম রাজা আবার আসে, এসে দেখে দরজাটা খুলে
দেখছে দইয়ের পাত্র সব ফাঁকা, লোকটা নেই। তখন প্রহরী থেকে বলছে যে তোমরা তাহলে কি আমার গার্ড দিচ্ছ? একটা লোক দই খেয়ে বেরিয়ে চলে গেল, তোমরা জানতে পারলে না? রাজা সাহেবকে তখন বলছে ঠিক আছে, ওনাদেরকে পানিশমেন্ট দিতে চলেছিলেন মানে গুম ঘরে, যেহেতু অন্যায় করেছে প্রহরীরা। তখন উনি অন্য রূপে আবার আবির্ভাব হলেন। আবির্ভাব হয়ে বলছেন যে রাজা সাহেব, যে এদিকে এই গরিব মানুষদিকে আপনি অন্যায়ভাবে পানিশমেন্ট দিচ্ছেন কেন? এখন উনি বলছেন তুই বলার কে? হ্যাঁ, যে আমি রাজা যেটা সিদ্ধান্ত নেবে মানে রাজার তন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। তখন বলছেন না, আপনি এটা পানিশমেন্ট দিতে পারেন না। তখন উনি আবার সেই রূপটা ধারণ করে দেখাচ্ছে যে দেখুন দিনই আমি দই খেয়ে পেটে ঢুকেছিলাম। বলছে হ্যাঁ। বলছে তাহলে কি এইখানে এসে এলি কী করে? বলছে আমি কী করে এলাম এই প্রশ্ন উত্তর আমি তোমাকে দিতে পারি না। বলছে না, দিতেই হবে, না তোমাকেও আমি পানিশমেন্ট দেবো। তখন উনি নিজের রূপটা ধারণ করলেন, মদন মোহনের রূপটা। তখন রাজা বলছেন যে প্রভু, আপনি আমার সাথে কি ছলনা করছেন? এরকম লীলা খেলা, আমি খুব অন্যায় করেছি। রাজা স্বীকার করলেন যে আমি অন্যায় করেছি, এই অন্যায় আমার আর হবে না। তখন ইয়া বললেন, স্বয়ং মদনমোহন বলছে না, তুই অন্যায় কিছু করিসনি, তুই রাজতন্ত্র নীতি অনুযায়ী তুই যথার্থ কাজ করেছো। বলছে তাহলে এরকম কেন? বলছে এরকম নয়, যেহেতু মদনমোহন ওনাদের কুলদেবতা, আমি মানে আমার শিষ্য বিপদে পড়েছেন, অতএব আমি গুরুর কর্তব্য আমি পালন করলাম। এই হচ্ছে সেই মদনমোহন। রং হচ্ছে একটা ঘোড়া, খুব সুন্দর। এইখানে একটা রথ, এটা একটা স্পট, এটা 5 নম্বর স্পট আমাদের আজকে। এটা রথ আছে এখানে, এই হচ্ছে রথটা। চলো যাওয়া যাক। এই রথের ইতিহাস হচ্ছে বীরাম্বীর মল্ল রাজা আমল তখন চলছে, বুঝেছেন? রাজার পরে যা প্রতিটা কন্যারে বা পান্তে দাঁড়িয়ে থাকতো না। এক আমাদের এখানে যে যিনি বৃন্দাবনের ধারক বাহক শ্রীনিবাস রাজা আছে, উনি বিষ্ণুপুরে আসছিলেন, দর্শনের জন্যই আসছেন আর কি। এইসব এত সব মন্দিরে দেখার জন্যই উনি আসছিলেন। ওনার বগলে ছিল লাল পুঁথি, লাল কাপড়ে বাঁধা সমস্ত পুঁথিগুলো। হ্যাঁ, সেই পুঁথিগুলো বাঁধা ছিল। তো সেই প্রহরীরা ভাবে যে এর মধ্যে কোনো মানে সোনা দানা গয়না হতো, উনি বেঁধে নিয়ে যাচ্ছে। সেগুলা লুট করে নিয়ে রাজার কাছে জমা দেয় প্রহরীরা। আচ্ছা, হ্যাঁ, যে রাজা এরকম আমি এরকম লুট করে এনেছি এই জিনিসগুলো। হ্যাঁ, তখন রাজা খুলে দেখছে সমস্ত, এটা পুঁথি নয়, তখন দেখছে কাগজ। আচ্ছা, সমস্ত কাগজগুলো ভাবছে। তখন ওগুলো তো কাগজ নয়, অরিজিনাল পুঁথি। তখন রাজা সাহেব ওই প্রহরীদিকে বললেন যে তোমরা এগুলো কি নিয়ে এসছো? হ্যাঁ, তুমি যেখানে নিয়ে এসছো সেখানে দিয়ে এসো, তাকে ফেরত দিয়েছো এবং সেই ম্যানকে ধরে নিয়ে এসো। এরকম ঠকানো অভ্যাস সে লোকের। তখন উনাকে পেয়েছে, উনি তো সেই জায়গায় আছেন, বুঝতেছেন, উনি মনক্ষুণ্ণ হয়ে আছেন যে আমার এই জিনিসগুলো গেল, মানে বৃন্দাবনের পুরা পুঁথিটা আছে। এখন বলছে তাহলে কি করা যায়? প্রহরীরা ওনার কাছে গিয়ে বলা এলেন তোমার পুঁথি। এখন বলছে যে বাবা তুমি আমাকে এগুলো ফেরত দিলেন, এগুলো মানে অমূল্য সম্পদ বা অমূল্য রত্ন। তখন প্রহরী তো চিন্তা করছেন এগুলো অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, এরকম কি ব্যাপার? যে ওনাকে লোকটাকে হরণ করে নিয়ে চলে এলেন, বুঝলেন? নিয়ে আসার পর উনি তখন রাজা বলছে রাজার কাছে বলবে চলো এটা অমূল্য রত্ন। তখন রাজা বলছে, রাজার কাছে বললেন হ্যাঁ এগুলো অমূল্য রত্ন বা অমূল্য সম্পদ। হ্যাঁ, রাজা বললে কি তা আবার হয় না, গেলে আমাকে তাহলে বুঝিয়ে দাও। উনি সমস্ত জিনিসটা বৃন্দাবনের সেই জিনিসটা বুঝিয়ে দিলেন পুঁথি পড়ে। হ্যাঁ, তখন তো রাজা বলছে এটা তো সত্যি অমূল্য রত্ন বা অমূল্য সম্পদ, তাহলে আমার এখানে বৃন্দাবন তৈরি করতে হবে। এত সব মন্দির রয়েছে, বৃন্দাবন আমাকে করে দিতে হবে। রাজার কথা তো খণ্ডন করা যাবে না। তখন বললো হ্যাঁ করা যাবে, একটি শর্তে একটি রথ, পাথরের রথ তৈরি করুন। রাজবেষ্টনী, একটা রাজবেষ্টনী তো থাকে, বুঝে রাজবেষ্টনী সূর্য যখন উদয় হবে তখন রথটি চালু হবে। অস্তর আগে যেমন আমি যে জায়গাতে ছাড়বেন সেই জায়গায় যেমন এসে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, কিন্তু রথটা ওই যে জায়গায় মানে বেষ্টনীর থেকে ছেড়ে যায়, তার সামান্য বাকি ছিল আর কি। রথ ভোর হয়ে যায়, কোকিল ডেকে দেয়, রথ ওই জায়গায় সীমিত মাটি হয়ে যায়।
এবারে শ্রীনিবাসকে বলছে তাহলে রাজা সাহেব তাহলে তো আপনি তো মানে পদার্পণ করতে পারলেন না রথ, তাহলে আগে কী হবে? বলছে তাহলে আর কী হবে? বলছে এটা তাহলে গুপ্ত বৃন্দাবন তৈরি করে দেখো, যে এটা গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুরের নামকরণ করে গেলেন শ্রীনিবাস আচার্য গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, বিষ্ণুপুর অরিজিনাল গুপ্ত বৃন্দাবন। আচ্ছা, আর এই যে এটা দেখতে পাচ্ছেন তো, হুম, এই যে একটা ছোট টিলাটা, হ্যাঁ, এইখানে টিলাটার মধ্যে একটা কামান প্রতি বছর তোপধ্বনির সাহায্যে আচ্ছা, দাবানো হয়। হ্যাঁ, সেটা অষ্টমী দিনে সন্ধিক্ষণে ব্যবহার হয়। সেই কামানটা পরবর্তীকালে দিয়ে দেখাবো মৃন্ময়ীর মন্দিরে। আর ওই একটা ওই যে গেটটা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওইটা হচ্ছে রাজার প্রবেশদ্বার হিসাবে ব্যবহার হতো। হ্যাঁ, আচ্ছা, আর এইটা হচ্ছে সেকেন্ড গেট, এটা হচ্ছে দুর্গ। আচ্ছা, এইটা দুর্গ বলতে দেখো ওই যে ইয়াগুলো রয়েছে না, হ্যাঁ, গর্তগুলো না, হ্যাঁ, দেখো অ্যাঙ্গেল টাইপের সব গর্ত। হ্যাঁ, এখন তাদের বন্দুকের নল আর তীর ধনুক সব বেরিয়ে থাকতো, আচ্ছা, আর প্রহরীরা ভিতরে থাকতো। আর এটা শুধু দেশি মাংড়া পাথর দিয়ে হ্যাঁ, শুধু তৈরি, আর কোনো সিমেন্টের কোনো কাজ নেই, জাস্ট পাথরকে জাস্ট এরকম সাজানো কাজ। এটির মূল চরিত্র এইটি। অবভিয়াসলি বুঝতে পেরে গেছো বা জানতে পারলে এর পিছনের ইতিহাসটা কি। তো এটাই হচ্ছে ইতিহাসটা। আর দেখতে অনেকটা এই রকম। তো চলো, সত্যি কাজগুলো জাস্ট অমায়িক, সিমেন্টের কোনো জিনিস নেই। রাধালালজির মন্দির, ওইটা সংস্কারের কাজ চলছে। আচ্ছা, ওইটা এখন ঢোকা যাবে না আপনি। আচ্ছা, তো যেটা ঢুকতে পারবো না, হ্যাঁ, এই যেটা এইটা আচ্ছা, সংস্কার চলেছে। আচ্ছা, ঢুকতে তো পারবো না, তো এখন দরকার নেই যাওয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে রাজবাড়িতে প্রবেশ করলাম। এই রাজবাড়িতে মা মৃন্ময়ী মাতার মন্দিরে যাব। হ্যাঁ, হ্যাঁ, আর এই রাজবাড়িটা এই অরিজিনাল রাজপ্রাসাদ হচ্ছে এই যে ধ্বংসলীলা হয়ে গেছে। আচ্ছা, এই যে হচ্ছে অরিজিনাল রাজবাড়ি আচ্ছা, ছিল আগেকার দিনে মল্ল রাজাদের, বুঝলেন? আচ্ছা, শিকার করতে যে ক্লান্ত হয়ে যায়, একটা গাছের তলায় বসে বিশ্রাম করছিলাম, তখন মা আবির্ভাব, বুঝেছেন, দুর্গা বলে যে তুই আমাকে এখান থেকে নিয়েছ, নিজের রাজবাড়িতে প্রতিষ্ঠিত কর। 994 মাকে নিয়ে এলেন, আর 997 খ্রিস্টাব্দে মাকে প্রতিষ্ঠিত করলেন। মা মৃন্ময়ী রূপ দিলেন, গঙ্গা মাটি আর ব্রাহ্মণদের যে কুশ করে কুশ দিয়ে তৈরি। আজ হচ্ছে 2025, মায়ের বয়স হচ্ছে 1029 বছর। এই বছরে মা পা দিলেন। ওই মূর্তিটাই একই মূর্তি। এই মা হচ্ছে স্বয়ং রামকৃষ্ণকে ডেকে পাঠিয়েছিলেন, রামকৃষ্ণ দেব এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে যান, বুঝেছেন? এই মায় হচ্ছে যিনি রাজা মানে জগৎমল্ল যিনি প্রতিষ্ঠিত করেছেন, তিনি নিজের স্বার্থে আর বিষ্ণুপুরবাসী এবং প্রজাদের স্বার্থে মায়ের কাছে কিছু দান চেয়েছিলেন। মা আমাদের 3টে দান দিয়ে গেছে। একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। আমাদের এখানে যত বড়ই প্রাকৃতিক বিপর্যয় আসুক, অঘটন কিছু ঘটবে না। ধরুন বন্যা বলুন, সোজা বলুন, এই টর্নেডো ঝড় বলুন, শিলাবৃষ্টি বলুন, আমাদের এখানে এসব হয় না। দ্বিতীয় হচ্ছে মহামারী, যেটা কোভিড-19 পৃথিবী কাঁপছিল, আমাদের এখানে কোভিড-19 জিরো। আমরা কোভিড-19 বলে দাদা ভাই আমরা কিছু জিনিস জানি না, অরিজিনাল বাস্তব কথা, কিন্তু সরকারি প্রোটোকল সব মেনটেন করতে হয়েছে। আর 3 নম্বর হচ্ছে এইখানে এত ঝোড় জঙ্গল দেখতে পেতেন, মানে সাপের উপদ্রব প্রচন্ড। ছবি তুলবো না, হ্যাঁ, কিন্তু আজ অব্দি আগে ফাটেনি। এই মা বট গাছের ছবি তুলো। আচ্ছা, এই যে একটা কামান রয়েছে দেখো, উঠে দেখতে পাবে, ভিতরে যেতে পারেন না। কামানটা কি? এই কামানটা এখনো পর্যন্ত তোপধ্বনির সাহায্যে ব্যবহার হয় প্রতিদিন, মানে প্রত্যেক বছর একবার ইউজ হয়। সেটা হচ্ছে অষ্টমী যাচ্ছে, নবমী ঢুকছে, সন্ধিক্ষণে ব্যবহার হয়। সন্ধি পুজো এই কামানটা মানে দাগানোর উদ্দেশ্যে এই কামানটা দাগিয়ে সন্ধি পুজো স্টার্ট, গোটা বিষ্ণুপুর ব্যাপী। ওই কামানটা ওই রাজদরবারের ওই গেটের ওই রকম জায়গা থেকে দাগে না? হ্যাঁ, ওই জায়গাতেই দাগে, গুগলসে পেয়ে যাবেন, দেখবেন। হ্যাঁ, মানে তখনকার দিনে তো ঘড়ি ছিল না, সেই ঘড়িটাকে তাহলে এখন ঘড়ি হয়ে গেছে, সেটা কথা বাদ দিন। এখনকার দিনে এই আওয়াজ শুনে গোটা বিষ্ণুপুর ব্যাপী পুজো। পরে গন্তব্য হচ্ছে
জোড়া মন্দির বা জোড় বাংলো বলা হয়। আচ্ছা রঘুনাথ সিং চৈতন্য মল্লরাজার আমলে তৈরি হয়েছে 1655 খ্রিস্টাব্দের তৈরি। এখনকার দিনে খড়ের চালা, দুচালি খড়ের চালা ঘর ছিল না, দুচালি খড়ের চালা ঘরকে এক করে জোড় বাংলো বলছে বা জোড়া মন্দির বলছে। আর এর গায়ে সমস্ত মানে রামায়ণ মহাভারতের কাহিনীটা টেরাকোটার সাহায্যে লিপিবদ্ধ করা আছে। আচ্ছা এইটা জানে, এইখানেই টিকিটটা আপনার একবার দেখতে চাইবে। ঠিক আছে। এরপর গন্তব্য হচ্ছে গুমঘর। আচ্ছা গুমঘরের মিনিং হচ্ছে মানে ওইটা একটা শাস্তি দেওয়ার জায়গা। আচ্ছা এখনকার দিনে তো জেলখানা বা আসল ছিল না, তো একটা 4টা দেওয়ালের মধ্যে সেম একটা 4টা দেওয়ালের ভিতরে গভীর গর্ত করা আছে, বুঝেছেন, মানে চৌবাচ্চা আকৃতি দেখতে। হ্যাঁ, এর মধ্যে কোনো একটা ফুটো কুটো পাবেন না। এখনকার দিনে রাজার আমলে কেউ যদি অন্যায় করতো তার ভিতরে ফেলে দেওয়া হতো। আচ্ছা রাজার লোকদের প্রহরী কাঁধে করে নিয়ে, হ্যাঁ, সিঁড়ি কাটে উঠে, লোহার সিঁড়ি একটা ছিল, সিঁড়ি কাটে উঠে ওর ভিতরে ফেলে দেওয়া হতো। এবার সে এত দূর ডিপে পড়ে থাকতো, সে আর উঠবার কোনো সামর্থ্য পেত না। সে আস্তে আস্তে শুকিয়ে খাবার পেত না, জল পেত না, শুকিয়ে সে মারা যেত। তার লেগে ওইটাকে গুমঘর বলা হয়। পরে কোথায় যাবো? এর পরের গন্তব্য হচ্ছে মানে শ্যামরায় মন্দির বা পঞ্চচূড় মন্দির, বুঝেছো, বা পাঁচচূড়া, আমাদের গোদা বাংলায় পাঁচচূড়া মন্দির বলা হয়। হ্যাঁ, 1658 খ্রিস্টাব্দে শ্রী রঘুনাথ সিংহ ঠাকুরের আমলে তৈরি হয়েছে। দেশি পোড়ামাটির ইট আর মাংড়া পাথর দিয়ে তৈরি। এখনকার দিনে রানী রাসমণি বিষ্ণুপুর দর্শন করতে এসেছিলেন। দর্শন করতে এসে, হ্যাঁ, যত মন্দির দেখেছেন বিষ্ণুপুরে, তার মধ্যে এই মন্দিরটি ওনার মনের মধ্যে চয়েস হয় বা মনে গাঁথে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে এই মন্দিরটি দেখে যে এই আদলে বা এই অনুকরণে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়। আচ্ছা, এটা দেখে যে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেন রানী রাসমণি। রানী রাসমণি যদি সিরিয়ালটা দেখে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি ওই মেমারির থেকে সব জেনারেলি সব উত্তরটা বেরিয়ে চলে আসবে। এই একই জিনিস। অনেকে বলে যে দক্ষিণেশ্বর মন্দির আগে তৈরি, না, আগে দেখে যে এই আদলে তৈরি করেছেন দক্ষিণেশ্বর মন্দির। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কি? এটা মনে হয় লণ্ঠ টাইপের। লণ্ঠন। হ্যাঁ হ্যাঁ, এই লণ্ঠ আমাদের গ্রামে ওরকম আছে। এটা অন্য টাইপের, কিন্তু এটা একটু অন্য টাইপের। এটা অন্য টাইপ বলতে মানে ইলেকট্রিকও ব্যবহার করা যাবে মাইটাতে। হ্যাঁ, যদি কেটে যদি ল্যাম্প দিয়ে করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওদিকেও ল্যাম্প ঢোকানো যাবে। আচ্ছা, হ্যাঁ, বা প্রদীপ, ভিতরে প্রদীপ দিলে পাতা, তুলসী মঞ্চের বাতাসে নিম্বেন। এটা দিয়ে কিছুটা খোলা যায়, তাই? হ্যাঁ, এটা তো খোলা যায় সিস্টেম। আচ্ছা, এটা প্রদীপ দিয়ে দিলে এবারে যত ঝড় বাতাস দেখ না, ও কিছু হবে না। তুলসী মঞ্চের মধ্যে যে প্রদীপ যে অনেকে দেয়, ঠিক আছে, বুঝেছি। এটা ঝিল বা পুকুর নয়, আমাদের এখানে এটাকে লালবাঁধ বলা হয়। আচ্ছা, লালবাঁধ বলার উদ্দেশ্য হচ্ছে লালবাই বলে এক আশ্রিতা ছিলেন, বুঝেছেন। মল্ল রাজা ওনাকে একবার মানে উড়িষ্যার পাঠানকোটের উনি বেগম সাহেবা ছিলেন। উনি নাচে এবং গানে খুব পারদর্শী ছিলেন। সেই কারণে রাজা একবার নিমন্ত্রণ করে ওকে নিয়ে আসে, হ্যাঁ, নাচ গানা করার জন্যে। নাচ গানা করে এতই মুগ্ধ হয়ে গেছেন রাজা, আর ওনাকে এখান থেকে যেতে দিল না, বুঝেছেন। যাকে বলে হরণ করে মধ্যে রেখে দিলেন। এখানে একটা লাল কুঠির তৈরি করলেন। লাল কুঠিরের মধ্যে রাজা, হ্যাঁ, নিজে রইলেন আর ওই নর্তকীকে রেখে দিলেন। নর্তকীকে এদিকে গান বাজনা করিয়ে যাচ্ছেন আর রাজা মত্ত অবস্থায় সবসময় দিনরাত পড়ে থাকছেন। রাজকার্য তখন বন্ধের মুখে হয়ে যায়, বুঝেছেন। এবারে রানীমা, অরিজিনাল রানীমা, তিনি চিন্তায় পড়ে যান, তো রাজা তো আসছে না, তাহলে আমার কি হবে, যে এই সময় যদি বহিঃশত্রু আক্রমণ হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে। তখন প্রহরীদেরকে বললেন, প্রহরীরা বলছে, দেখুন, আমরা তো রাজার ছাড়া তো হবে নেই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তখন যুদ্ধ করবো, নচেত তো করতে পারবো না। তখন রানীমা বলছেন, না, আমি তো অর্ডার দিতে পারবো না। তখন রানীমা নিজের খুব চিন্তা ভাবনা করে, হ্যাঁ, রাজার কাছে এলেন ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। উনি বললেন, না, আমি যাব না। তুমি যদি এই মানে এই দ্বিতীয় স্ত্রীকে যদি আপনি গ্রহণ করে রানী হিসাবে, তাহলে আমি বাড়ি যাব। দিয়ে উনি অনেক চিন্তা ভাবনা করে, প্রথম পক্ষে রানীমা অনেক চিন্তা ভাবনা করে মানে উনি গ্রহণ করে নিলেন। গ্রহণ করে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যেয়ে এবার রানীমা বেশ কিছুদিন জীবনযাপন করার পর জানতে পারছেন ইনিও বংশবৃদ্ধি হতে চলেছে। আর অরিজিনাল রানীমার একটা বংশবৃদ্ধি হয়ে আছে। তাহলে এবার দেখছি যে আগামী দিনের আমার একটা কালো ছায়া ঘটতে চলেছে। তখন কিন্তু রানীমা চুপচাপ দিয়ে দিলেন, কিচ্ছু বললেন না। হঠাৎ কিছুদিন যাওয়ার পর রাজা মানে রাজার কাছে উনি অনুমতি নিচ্ছেন যে আমরা রানী মিলে ভ্রমণে বেরোবো।
রাজা বলছে 2 রানী মিলে ভ্রমণে বেরোবো। অরিজিনাল রানীমার কথা তো উনি কাটতে পারছেন না, বলছে ঠিক আছে তোমরা ভ্রমণে বেরো। দিয়ে ভ্রমণের নাম করে ওই বাইজিকে নিয়ে এলেন আশি থেকে, বুঝতেছেন। দিয়ে নৌকা বিলাস করবেন, নৌকা বিলাস করে ওই যে মাছ জলে ওরকম জায়গায় নিয়ে যায় না, হ্যাঁ, ওনার পায়ে শিকল বেঁধে আর কলসি বেঁধে ওনাকে ডুবিয়ে মেরে দিলেন 80টাকে যেই মেরে দিলেন রাজা খবর পায়, তাহলে অরিজিনাল রানীমা রায়তন্ত্র হিসাব অনুযায়ী গুম ঘরে পানিশমেন্ট হতো, উনি কিন্তু পানিশমেন্ট দিলেন না নিজের অরিজিনাল রানীকে। দেখ তিনি কি করলেন, এই মানে ঝিলটাকে নামকরণ করে দিলেন লাল বাঁধ, লালবাইয়ের উদ্দেশ্যে। আর এই বাঁধটার অধিকার সেই দিন থেকে রাজা কিন্তু আর রায় সম্পত্তি রাখলেন না, এটা পাবলিক প্রপার্টি। যে কেউ খুশি মাছ ধরতে পারেন আপনি, কিন্তু জাল ফেলতে পারবেন না। আজ অব্দি কোনদিন জাল ইউজ হয় না এখানে, শুধু ওই ছিপ দিয়ে, হ্যাঁ ছিপ দিয়ে আর ওই টগি সিস্টেমে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে রামকৃষ্ণ আর সারদা মা, রামকৃষ্ণ মা ডেকে পাঠিয়েছিলেন না, বললাম রামকৃষ্ণ আর সারদা মা দুজনই এসেছিলেন। দুজনই ভোরে রামকৃষ্ণ এখানে স্নান করলেন, মায়ের কাছে চলে গেলেন। আর সারদা মা একা, যেহেতু উনি আমন্ত্রণ পান নাই, উনি যান নাই। উনি কি করলেন, উনি এই যে একটি বেলগাছ আছে, এই যে হলুদ টাঙ্কিতে রয়েছে যেখানে, ওই একটি বেলগাছ ছিল, উনি বেলতলায় বসে বসে ধ্যানে বসে গেলেন। যতক্ষণ না রামকৃষ্ণ আসতে তখন তো কিছু করতে চান, উনি ওই ধ্যান করতে করতে, তখন এটা গোটাই জঙ্গল, এক বাচ্চা মেয়ে এরকম পাশে ঘোরাঘুরি করছে চারদিকে। উনি চোখ খুলে দেখছেন একটা বাচ্চা মেয়ে। তখন ওই বাচ্চা মেয়েকে উনি প্রশ্ন করলেন যে এই মেয়ে এত জঙ্গলের মাঝে মা তুই ঘোরাঘুরি করছিস রে মা? হ্যাঁ, বলছে না মা আমি জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করিনি, এই দেখ মা আমি শাঁখা বিকতে এসেছি, আমি শাঁখা বিকতে যাচ্ছি। বলছে না মা তুই শাঁখা বিকতে তো আসিস নি। সারদা মা নিজেও বুঝতে পেরেছেন এই একজন কোনো ছলনায় ঘুরছে। তখন বলছে না মা আমি বাঘবিতণ্ডা হচ্ছে, বাঘবিতণ্ডার পরে বাচ্চা মেয়েটা বলছে যে মা তুই ধরেছিস, আমি তোকে দর্শন দেবো না। বাচ্চা মেয়েটা বলছে। তখন সারদা মা বলছে দেখ মা আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমি এখানে প্রায়শ্চিত্ত করবো মা তোর সামনে। বলছে না তুই কিছু অন্যায় কিছু করিস নি, তোকে প্রায়শ্চিত্ত কিছু করতে হবে না, তুই আমাকে একটা কথা দিতে হবে, তবে পর আমি তোকে রূপ ধারণটা দেখাবো। বললো কী কথা? বলছে আমি যে রূপে তোকে দর্শন দেবো আমাকে সেই রূপে তোকে প্রতিষ্ঠিত করতে হবে। যে বাচ্চা মেয়েটি ওই সর্বমঙ্গলার রূপে দর্শন দিলেন, মা সর্বমঙ্গলার মায়ের ওই সারদা মা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। হ্যাঁ, আর ওই বেলগাছটি এখনো জিতে। আচ্ছা, আমার নাম সাধনচন্দ্র গুইল। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? 9474455836। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো বিষ্ণুপুরের যতগুলো সাইড সিন বা সাইডে দেখার জিনিস ছিল সেটা আমরা দেখে নিয়েছি। তো আপাতত আমরা এবার এগোবো আমাদের আজকের গন্তব্য স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট ওইদিকে। তো এখান থেকে লাগবে 3-3.5 ঘন্টা একভাবে চালালে। রেস্ট নেওয়ার এখন ইচ্ছে নেই, কারণ ওখানে গিয়ে আমার লাঞ্চ করার ইচ্ছা আছে, আমাদের লাঞ্চ ওখানে বলা আছে। তারপরে আজকে ইচ্ছা আছে আজকে মুখোশ গ্রামটা দেখে নেওয়ার। মুখোশ গ্রাম আগের বার আমরা দেখেছিলাম, বাবা মা দেখেনি ওটা, যাই হোক আমি একা এসেছিলাম যখন তাই দেখেছিলাম। তো চলো আপাতত আগে গন্তব্যে যাওয়া যাক, তারপরে আমাদের ইচ্ছা আছে মুখোশ গ্রাম দেখার। চলো। তো অনেকক্ষণ পর এইরকম একটা প্লেসে পৌঁছালাম। পিছনে এইরকম একটা পাহাড়, ছোট্ট একটা টিলা বা ঢিপি যাই বলো, এটা একটা পাহাড়। এখন আমি এখন এরকম একটা জায়গায় আছি, ওটা একটা উঁচু জায়গা, ব্যাস ওটা আমার কাছে পাহাড়। আমার মনে আছে উপরে কিছু একটা আছে, যাই হোক আমি সেটা জানি না। তো এখান থেকে আমাদের গন্তব্য আর বেশি দূরে নয়, আর খুব সম্ভবত 10 কিলোমিটারের কমই হবে। তো যাই হোক আমার মনে হচ্ছে পাহাড়ের ওই দিকটায় আর কি, পাহাড়ের ঠিক ওই দিকটায় আমাদের গন্তব্যের জায়গা স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট। তো হ্যাঁ চলো এবার ওইখানেই যাওয়া যাবে। এই হচ্ছে জায়গাটা আপাতত, এইখানে আজকে আমাদের স্টে। আর এখন লাঞ্চ করব, এখন ঘড়িতে বাজে 3:30। তো এখন লাঞ্চ করব, দিয়ে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে যাব হচ্ছে মুখোশ গ্রাম, যেমন আমাদের প্ল্যান ছিল। তো এটাই আপাতত প্ল্যান। চলে একটু হালকা করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আপাতত এই হচ্ছে রাস্তা, আমরা যাচ্ছি এখন মুখোশ গ্রাম। এটা জঙ্গলের রাস্তা, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। এই হচ্ছে মুখোশ গ্রামের একটা দোকান, যেখানে কিছু তৈরি হচ্ছে বেসিক্যালি। এই হচ্ছে জায়গা, এখানে একটা সুন্দর মিষ্টি বাচ্চা।
তো আপাতত এই মুখোশ গ্রাম থেকেই আজকের এই ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন একটা এপিসোডে দেখা হবে। তো টিল নেক্সট টাইম তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আর যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা অবশ্যই তোমরা লিঙ্কটা খুলে আমাকে ফলো করে নিও। আমি ইনস্টাগ্রামে নর্মালি ভিডিও দিয়ে থাকি সাধারণত, খুব কম নয় আবার খুব বেশি নয়, নর্মালি। আর ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। তো চলো, টাটা, বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।